মোর্শেদ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে পড়ালেখার আরো একটি ফ্রি লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিহাসের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে আমরা আলোচনা করব, আমরা ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করেছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা এই বিপ্লবের অর্থনৈতিক অবস্থা থেকে যতটুকু পেরেছি আলোচনা করেছি। আজকে আমরা আবার সেখান থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো যারা ক্লাসে যুক্ত হয়ে গিয়েছ তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানিয়ে দাও। আমরা মূল আলোচনায় চলে যাব দেরি না করে, এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পেলে একটু রেসপন্স করো প্লিজ তাড়াতাড়ি। রায়ান বাইজিৎ কেমন আছি জিজ্ঞেস করেছো, ভালো আছি আলহামদুলিল্লাহ। সামিয়া সুলতানা, এরপরে আছো আমাদের সাথে রফিকুল ইসলাম, রায়ান বাইজিৎ শেয়ার ডান, ভেরি গুড রায়হান। আরো যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে কমেন্টে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যে বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল গ্রুপস এন্ড কমিউনিটিস আছে সেগুলোতে শেয়ার করে দাও। আমরা অনেক কিছু নতুন জানবো আজকে ক্লাসে। তাসনিম, তাসনিম হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? একটু জানাও, দ্রুত করো। রফিকুল ইসলাম ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে। আমরা তাহলে আলোচনায় চলে যাব দেরি না করে। অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা বলছিলাম। দেখো, আমরা ফরাসি বিপ্লবের যে কারণ বলেছি, কারণ বলতে মূলত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যে অবস্থাগুলো ছিল বিপ্লবের পূর্বে সেগুলাই বিপ্লবের কারণ, তাই না? তো আমরা সামাজিক অবস্থা আলোচনা করেছি এবং তোমার গিয়ে সেখানে যেই বিভেদটা ছিল, জাতিভেদ বা তোমার বিভিন্ন যে ক্লাস ছিল, বিভিন্ন স্টেট বা সম্প্রদায় ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। তোমরা দেখেছ যাজক, সাকুলেত, কৃষক, এদের মধ্যে যেই বিভিন্ন ক্লাস বা ব্যবধান ছিল, কেমন স্পেশালি যাজকরা ছিল একদম হায়ার ক্লাস, এবং এখানে বুর্জুয়া যারা ছিল, বুর্জুয়া যে শ্রেণীটা, এটাকে ফরাসি বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব বলা হয়। তার কারণ কেন? কারণ বুর্জুয়াদের টাকা পয়সা ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল, কিন্তু তাদের কি ছিল না? সোশ্যাল স্ট্যাটাস ছিল না। বা যাজক এবং অভিজাত যারা ছিল তাদের সাথে একই সাথে বসে তাদের সাথে লেনদেন সহ, অর্থাৎ তাদের সমমর্যাদা এদের ছিল না। সমমর্যাদা তো দূরে থাক, তাদের যেসব ক্ষেত্রে, যেসব সেক্টরে, যেসব ফিল্ডে অ্যাক্সেস ছিল, এদের সেসব জায়গাগুলোতে অ্যাক্সেস ছিল না, যেটা একটা অন্যতম ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় বুর্জুয়াদের। এবং এই যে ফরাসি বিপ্লব মূলত এই বুর্জুয়া শ্রেণীর ক্ষোভের বিস্ফোরণ, বুঝতে পেরেছ? যাই হোক, অনেকে আছো ক্লাসে, কে কোত্থেকে দেখছো একটু জানাও তো ভাইয়া, কোন জেলা থেকে আমাদের সাথে আছো? ওকে, তো
দেখো আমরা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা সেটা আমরা জানবো। আমরা প্রথমেই এই পয়েন্টগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, রিকোয়েস্ট থাকবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা, তাহলে তুমি একটা সিকোয়েন্স খুঁজে পাবা বোঝার ক্ষেত্রে। ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা, বুঝছো? বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ, অর্থাৎ সেখানে উচ্চ শ্রেণী যারা ছিল, যাদের কাছে অনেক বেশি ধন সম্পদ কুক্ষিগত ছিল, যাদের মালিকানা ধন সম্পদের উপর, ভূমির উপর যাদের মালিকানা ছিল বেশি, যারা ট্যাক্স দিত না, তারা কর ফাঁকি দিত, তারা ট্যাক্স দিত না। অন্যদিকে লোয়ার ক্লাস যারা ছিল, কৃষক, শ্রমিক, দিনমজুর, তাদেরকে নানান ধরনের কর দিতে হতো। তো এই যে কর ব্যবস্থাটা ছিল বা ট্যাক্স সিস্টেম যেটা ছিল, এটা ছিল ত্রুটিপূর্ণ। এটা কেমন ছিল? ত্রুটিপূর্ণ। আচ্ছা, তাসনিম দেখছো আমাদেরকে কক্সবাজার থেকে, নাসরিন নাসরিন আমাদের সাথে আছো চিটাগং থেকে, বাকিরা ওকে। যেটা বলছিলাম, তো এখানে প্রত্যক্ষ কর ছিল তিন ধরনের, টেইলি, ক্যাপিটেশন, ভিটিংএমে, এগুলা ছিল প্রত্যক্ষ কর। এখন এগুলা টেইলি মানে কি? এটা হচ্ছে ভূমিকর বা সম্পত্তি কর। ক্যাপিটেশন উৎপাদন ভিত্তিক আয় কর, ভিটিংএমে ব্যবসা বাণিজ্যের উপর যে কর। এবং এই যেগুলাকে কেন প্রত্যক্ষ কর বলা হয়? কারণ এগুলো যার উপর ধার্য করা হয়, যার উপর আরোপ করা হয়, তাকেই পরিশোধ করতে হয়। বুঝতে পেরেছ? যার উপর আরোপ করা হয় করগুলো, তাকেই পরিশোধ করতে হয়। আমাদের দেশে যেমন ইনকাম ট্যাক্স বা আয়কর, সম্পত্তি কর, এরপর ভ্রমণ কর, এই জাতীয় যে করগুলো আছে সেগুলো কি প্রত্যক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে টাইথ, গ্যাভেলা, এইডস কর। এর মধ্যে আমাদের বিগত সালে আসা এমসিকিউতে বা জ্ঞানমূলকে এই দুইটা প্রশ্ন বা এই দুইটা কর সম্পর্কে এসেছিল। কেমন? টাইথ কি, গ্যাভেলা কি? তো গ্যাভেলা হচ্ছে লবণ কর। গ্যাভেলা কি? লবণ কর। এমসিকিউ এবং কতেও এগুলা আসে। গ্যাভেলা কি? লবণ কর। আর টাইথ হচ্ছে ধর্মকর। টাইথ কি? ধর্মকর। গির্জাকে প্রদেয় ধর্মকর। বুঝতে পেরেছ? তাবাসসুম আমাদের সাথে নেত্রকোনা থেকে আছো, ভেরি গুড। ওকে, এরপরে দেখো সরকারি অমিত ব্যয়িতা। তাহলে একটা, আমরা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করছি, তো এখানে যে বিষয়গুলো আমরা দেখবো এগুলো সবগুলো হচ্ছে ইকোনমিক ফাংশনাল রিলেটেড, তাই না? সরকারি অমিত ব্যয়িতা মানে কি? রাজ পরিবার এবং তাদের যে অহেতুক কর্মচারী কর্মকর্তার পদ সৃষ্টি, অহেতুক যুদ্ধে জড়ানো, অর্থাৎ তাদের মানে কিছু এক্সপেন্সের সোর্স বা ব্যয়ের খাত এমন ছিল যেগুলো আসলে প্রয়োজন ছিল না। বুঝতে পেরেছ? দেখা গিয়েছিল তোমার রাজা রানী যারা ছিল, তারা তাদের পার্সোনাল বা ব্যক্তিগত দেখভালের জন্য বডিগার্ড বা এই জাতীয় যেটাই আমরা বলি, বুঝতে পেরেছ? মানে তাদের ব্যক্তিগত কাজের জন্যই তারা হাজার হাজার কর্মচারী নিয়োগ করে রেখেছিল, এবং তাদের যে আড়ম্বর জীবনযাপন, এরপর অহেতুক কিছু যুদ্ধে জড়িয়ে যাওয়া, তৎকালীন সময় হওয়া, ঋণের ভারে জর্জরিত হয়ে পড়া, এই বিষয়গুলোর কারণে অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সরকার অনৈতিক বা অপ্রয়োজনীয় খাতগুলোতে ব্যয় করে ফেলে বেশি। দেখো, মোট আয়ের 75% হচ্ছে তখন সরকারের ঋণ পরিশোধ এবং প্রতিরক্ষা খাতে ব্যয় হতো। কত পার্সেন্ট? 75%। তো একটা গভর্নমেন্ট বা একটা দেশের সরকারের যদি টোটাল ইনকামের 75%ই শুধুমাত্র ঋণ পরিশোধ এবং প্রতিরক্ষা খাতে চলে যায়, সেই গভর্নমেন্ট বা সেই স্টেট কিভাবে রান করবে? এটা খুবই টাফ একটা ব্যাপার। খাদিজাতুল আকি, চট্টগ্রাম থেকে। ঠিক আছে ভাইয়া। এবং আমেরিকার স্বাধীনতার জন্য তারা 100 কোটি লিভার ঋণ গ্রহণ করতে হয়। কারা? ফ্রান্স। এরপরে ভার্সাইয়ের রাজসভায় 18,000 কর্মচারী নিযুক্ত ছিল। সেই 18,000 কর্মচারীর মধ্যে 16,000 ছিল কেবল রাজপ্রাসাদের জন্য। বুঝতে পেরেছ অবস্থা? তাহলে ভার্সাইয়ের রাজসভায় কর্মচারী নিয়োগ ছিল 18,000। এর মধ্যে দেখো, 18,000-এর মধ্যে 16,000 এমপ্লয়ি শুধুমাত্র রাজপ্রাসাদের কাজের জন্য ছিল। শুধুমাত্র রাজপ্রাসাদের কাজের জন্য ছিল 16,000 এমপ্লয়ি, অর্থাৎ রাজা রানী বা এদের সেবা করার জন্য। এবং রাজ দরবারের বাহিরে যদি চিন্তা করি, রাজ দরবারের বাইরে রানীর কাজের জন্য চাকর ছিল 500 জন।
বুঝছো? রানী ইচ্ছা অনুসারে রাজকোষ থেকে ব্যয় করতে পারত। রানী তার মন মতো ইচ্ছা অনুযায়ী কি করতো, রাজকোষ থেকে অর্থ খরচ করতো বা ব্যয় করতো। তাহলে দেখো চাকর ছিল কতজন? একজন বেডির জন্য, একজন মানুষের জন্য, রানীর জন্য নাকি 500 জন চাকর লাগে। একজন দুইজন বা 5 জন নয়, কিন্তু চিন্তা করো তো, আমাদের একজনের জন্য 5 জন চাকর থাকলেও তো আমরা মনে করবো আমার অনেক লোক, আমার অনেক পাওয়ার, তাই না? 500 জন ছিল তার জন্য। তো আমরা যেটা শুরুতেই বলেছি যে অপ্রয়োজনীয় এবং অহেতুক ব্যয়, যেটার আসলে প্রয়োজন ছিল না। এরপরে দেখো মুদ্রাস্ফীতি এবং খাদ্য মূল্য বৃদ্ধি। এটা ছিল এটা ছিল আরেকটা সমস্যা। একদিকে খাদ্যমূল্য বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি মানে কি, টাকার মান কমে যাওয়া। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তুমি দেখো তোমার দাদা বা তোমার আব্বুর আমলেও তারা যখন বাজার করতে যেত, তোমার আব্বু হয়তো এখনো বাজার করতে যায়, বা তারা যখন তোমরা যখন ছোট ছিলে আর কি, যে 100-200 টাকা নিয়ে গেলে কিন্তু একদম বাজারের ব্যাগ একদম ভরাই নিয়ে আসতে পারতো। কিন্তু এখন কি অবস্থা? এখন দেখা যাচ্ছে 1000 টাকা নিয়ে বাজারে গেলেও বাজার ব্যাগ ভর্তি হয় না। তাহলে টাকার মানটা অ্যাকচুয়ালি কমে গিয়েছে। এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি বা মূল্যস্ফীতি। তো ডেভিড থমসন বলেছেন যে প্রায় 65 ভাগ মূল্য বৃদ্ধি ঘটলেও সেই অনুপাতে কি জনগণের আয় বাড়েনি। দেখো একটা বিষয় হচ্ছে, তোমার মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি ঘটলে জিনিসের দাম যদি বাড়ে, জিনিসের দাম যদি কি হয়, জিনিসের দাম মনে করো বেড়েছে, কিন্তু তোমার আয়ও যদি বাড়ে সমানুপাতিক ভাবে, তাহলে তোমার উপর সেটার কোনো ইফেক্ট, ব্যাড বা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার উপর পড়বে না, তুমি সেটা মানিয়ে নিতে পারবা। কিন্তু জিনিসের দাম বেড়েছে কিন্তু তোমার আয় বাড়েনি, তাহলে ফলাফল কি? তোমার ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, তাই না? যারা ইকোনমিক্সের ক্লাস করো তারা এগুলো বোঝার কথা। তো মানুষের জন্য তখন গুরুত্বপূর্ণ খাদ্য ছিল রুটি। বুঝছো তো? রুটির মূল্য শতকরা 50 ভাগ কি হয়, বেড়ে যায়। যার জন্য মানুষের আয় বাড়েনি, কিন্তু রুটির মূল্য বেড়ে গিয়েছিল শতকরা 50 ভাগ। তাই তাদেরকে অর্ধাহার, অর্ধাহার মানে কি, ধরো একবেলা খাইলো একবেলা খাইলো না, এরকম আর কি, কেমন? আর অনাহার মানে হচ্ছে একদমই খাবার না পাওয়া। অর্ধাহার মানে হচ্ছে যতটুকু তাদের প্রয়োজন ছিল খাবারের, তারা দেখা গেল 2 প্লেট খাইতে পারতো, পাইছে এক প্লেট। তারা 2টা রুটি খাইলে তাদের তৃষ্ণা মিটতো, কিন্তু তারা পাইছে মাত্র ওই যে অভাবের কারণে, কেমন, মুদ্রাস্ফীতির কারণে তারা তাদের আগে, দেখো তারা, তাদের কাছে ছিল সাপোজ 100 টাকা, তো 100 টাকা দিয়ে তারা আগে কিনতে পারতো 4টা রুটি। যেহেতু 50 ভাগ মূল্য বৃদ্ধি পেয়েছে, তাহলে তারা এখন কিনতে পারতেছে 2টা রুটি। তাহলে আলটিমেটলি অর্ধেক হয়ে গিয়েছে না ক্রয় ক্ষমতাটা? তো এরকম ব্যাপারগুলো ঘটেছিল। এবং রুটি দাঙ্গা, বুঝছো, এই রুটি নিয়ে দাঙ্গা বেঁধে যেত। রুটি দাঙ্গা হয়ে ওঠে তাদের জন্য একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। রুটির জন্য হানাহানি মারামারি, কারণ মানুষ, টাকার কোনো দাম ছিল না, জিনিসের দাম বেশি, মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছিল। ওভারঅল একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল। পারমিতা বণিক মৌ, আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো ভাইয়া? মামুন আমাদের সাথে আছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে দেখো শূন্য রাজকোষ। রাজকোষ মানে কি? রাজকোষ মানে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রের রাষ্ট্রের টাকা পয়সার যেই বিভাগ বা সেক্টর, আমরা এখন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সম্পর্কে জানি না, অর্থ মন্ত্রণালয়। তো অর্থ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে কি, অর্থের যাবতীয় বিষয়গুলো মনিটরিং করা। রাজকোষ শূন্য হয়ে পড়েছিল কেন? অনেকগুলো ব্যাপার তোমরা দেখেছো, আরো খেয়াল করো। চতুর্দশ লুই, চতুর্দশ লুই কে? ফ্রান্সের রাজা, তাই না? চতুর্দশ লুইয়ের পর ছিল তোমার পঞ্চদশ লুই, এরপরে ষোড়শ লুই, যিনি একদম সর্বশেষ রাজা। ফ্রান্সের সর্বশেষ রাজা কে? ষোড়শ লুই, মনে থাকবে। আচ্ছা, চতুর্দশ লুই ক্ষমতার দাপট দেখাতে গিয়ে অযৌক্তিকভাবে সে কয়েকটা যুদ্ধে জড়িয়ে পড়েছিল। মানে একটা, তার একটা দাপট আছে, একটা পাওয়ার আছে, একটা কারবার, বুঝে না? একটা ক্ষমতা দেখাতে গিয়ে সে অযথা কিছু যুদ্ধে জড়িয়ে পড়লে রাজকোষ চাপের মুখে পড়ে। যেমন এখানে দুই একটা এক্সাম্পল দেখো, যেমন পোল্যান্ডের বিভাজন সম্পর্কিত যুদ্ধ, যেটাতে তার জড়ানোর কোনো প্রয়োজন ছিল না। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, কোনো প্রয়োজন ছিল না। তো এই যে অপ্রয়োজনীয় বা যেগুলোর মধ্যে তার না জড়ালেও চলতো, এরকম কিছু যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে রাজকোষ হুমকির মুখে পড়ে। এবং পঞ্চদশ লুই অর্থাৎ তার পরবর্তী রাজা, কার পরবর্তী?
চতুর্দশ লুইয়ের পরবর্তী রাজা পঞ্চদশ লুই, সেও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করে ক্ষমতায় এসে, এবং সে একে একে কয়েকজন অর্থমন্ত্রীকে নিযুক্ত করে। যেমন দেখো, ওরি সে একজন অর্থমন্ত্রী, ম্যাসলট দ্য আর্নোভাইল একজন অর্থমন্ত্রী, বার্টিন দ্য ইনভো, এদেরকে পরপর অর্থমন্ত্রীর দায়িত্বে সে নিযুক্ত করে। পরপর মানে কি একসাথে কি চারজন? এখানে যে চারজনের নাম লিখেছি না ভাই, ব্যাপারটা তেমন না। ধরো প্রথমে ওরি ওকে অর্থমন্ত্রী নিযুক্ত করেছিল, এরপরে ম্যাসলট, এরপরে হচ্ছে তোমার বার্টিন। কিন্তু এতজন কেন নিযুক্ত করতে হলো একজন রাজাকে? দেখো, যখন যাকে অর্থমন্ত্রী নিযুক্ত করা হয়, এখন দেশের যে অর্থনৈতিক মন্দা বা রাজকোষ যে শূন্য, সেটা যদি ইমপ্রুভ করতে হয়, রাষ্ট্রীয় আয় যদি বাড়াইতে হয়, তুমি জানো একটা দেশের সরকারের আয়ের প্রধান উৎস কিন্তু ট্যাক্স। আয়ের প্রধান উৎস কি? কর। যে কোনো দেশের একটা সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত কিন্তু জনগণের দেয়া কর। জনগণ যতটা ফেয়ারলি এবং সবাই, করদাতার সংখ্যা যত বেশি ইনক্লুসিভ হবে, যত বেশি হবে, এবং মানুষ যদি জনগণ ফেয়ারলি ট্যাক্স দিলে সরকারের রান করার বা অর্থনৈতিক যে ক্যাপাবিলিটি সেটা বাড়বে। তো এখানে যে ব্যাপারটা হয়েছিল, যখন যেই অর্থমন্ত্রী হিসেবে আসতো, সে দেখতো যে এখানে অনিয়মের বা অর্থনৈতিক এই দুরবস্থার মূল কারণ হচ্ছে কি, যে এখানে হায়ার ক্লাস যারা ছিল, যাজক এবং অভিজাত, তারা কি করতো না? ট্যাক্স দিত না। তো সে তাদের উপর ট্যাক্স আরোপ করার চেষ্টা করত। চেষ্টা করলে তারা আবার সেই অর্থমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তে নেমে পড়তো, যার জন্য রাজাকে বাধ্য হয়ে সে অর্থমন্ত্রীকে পদচ্যুত করতে হতো। বুঝছো? দেখো, এই যে মন্ত্রীরা যাদেরকে নিযুক্ত করা হয়েছিল, তারা যখনই অভিজাত সম্প্রদায়ের উপর সামান্য হলেও করারোপ করার প্রয়োজন বোধ করত বা চেষ্টা করত, তাদেরকে তীব্র বাধার সম্মুখীন হইতে হতো, মুখোমুখি হতে হতো। অর্থাৎ এটা মানে সহজ ছিল না ব্যাপারটা। কেমন? অভিজাতদের উপর কর আরোপ করাটা কি ছিল না? সহজ ছিল না। এছাড়াও পঞ্চদশ লুই কি করেছিল? ভার্সাই প্রাসাদে অনিয়ন্ত্রিত বিলাস বেশন, আমোদ প্রমোদ ইত্যাদির জন্য বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়, যার জন্য রাজকোষ বা রাষ্ট্রীয় কোষাগার কি হয়ে পড়ে? শূন্য হয়ে পড়ে। বুঝতে পেরেছ? মানে অর্থনৈতিক যে তোমার হচ্ছে গিয়ে ত্রুটিগুলা, অর্থনৈতিক ব্যবস্থার যে ত্রুটিগুলা, সেগুলো বুঝতে পারছো কিনা? এরপরে দেখো নেকারের অপসারণ। দেখো, নেকারও কিন্তু ফ্রান্সের একজন অর্থমন্ত্রী ছিলেন। ফ্রান্সের জনপ্রিয় অর্থমন্ত্রী। কখনকার? বিপ্লবের পূর্বের। বিপ্লব পূর্ব ফ্রান্সের জনপ্রিয় অর্থমন্ত্রী ছিল নেকার। তো নেকারের কথা আলাদা কেন বললাম? কারণ নেকার ছিল ফ্রান্সের জনপ্রিয় অর্থমন্ত্রী। এই যে অনেকগুলো অর্থমন্ত্রীর পরিবর্তন হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক ব্যবস্থাটাকে স্থিতিশীল করার জন্য। বুঝছো? কিন্তু কেউই কি হয় নাই? সফল হয় নাই। কিন্তু আলাদাভাবে নেকারের নাম মেনশন করার কারণ হচ্ছে, নেকার তাদের সবার চেয়ে বেশি সফল ছিল, এবং নেকার ছিল ফ্রান্সের মানুষের কাছে একজন জনপ্রিয় অর্থমন্ত্রী তার কাজের জন্য। ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে বিশাল পরিমাণ অর্থ খরচ করায় ফরাসি অর্থনীতি প্রায় কি হয়ে গিয়েছিল? দুর্বল বা ভেঙে পড়েছিল। ষোড়শ লুই ছিল পঞ্চদশ লুইয়ের পরবর্তী রাজা এবং ফ্রান্সের সর্বশেষ রাজা। কে? ষোড়শ লুই। তো এই ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অযথা জড়িয়ে পড়ে অর্থনৈতিক একটা তোমার হচ্ছে ব্যাপক ক্ষতি সাধন করেছিল, অনেক টাকা পয়সা সেখানে ব্যয় করেছিল। তো তার এই যে দুর্দিন, অর্থনৈতিক এই দুরবস্থায় ত্রাণকর্তার ভূমিকায় এসেছিলেন নেকার, অর্থমন্ত্রী নেকার এসে সেও কর নীতির পুনর্বিন্যাস নিয়ে কাজ করতে চাইলেন। কর নীতির পুনর্বিন্যাস মানে কি? যে ট্যাক্স সিস্টেমটা ছিল, এক্সিস্টিং যে ট্যাক্স সিস্টেমটা ছিল ফ্রান্সে, সেটাকে রিফর্ম করা, সেটাকে পুনরায় বিন্যাস করা, অর্থাৎ পুনরায় ঢেলে সাজানো সে চেষ্টা করেছিল। কিন্তু তাকেও কি হয়েছে?
শেষ পর্যন্ত অভিজাত এবং যাজক যারা ছিল তাদের বাধার মুখোমুখি হইতে হয়েছে এবং ফলস্বরূপ তাকেও পদচ্যুত হতে হয়েছে, বুঝছো? অর্থাৎ সেও পারেনি। অভিজাত এবং যাজক যারা ছিল, অভিজাত এবং যাজক, তাদের উপর কর আরোপ করলে তারা ষোড়শ লুইকে দোষারোপ করতে থাকে এর জন্য, এবং অভিজাতদের প্রভাবে প্রভাবিত হয়ে রানী মেরির আদেশে, রানী মেরি, সে হচ্ছে ষোড়শ লুইয়ের স্ত্রী, নেকারকে পদচ্যুত করে। রাজা কি করে? নেকারকেও পদচ্যুত করে। আলটিমেটলি কি দেখলাম আমরা, যে যখন যে এসেছে সে যতই ভালো অর্থমন্ত্রী হোক, জনপ্রিয় হোক, অভিজাত এবং যাজকদের উপর কর আরোপের চেষ্টা করলে তাকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হয় নাই। এবার দেখো, অর্থনৈতিক ভ্রান্তির জাদুঘর, এ কথার মানে কি? হ্যাঁ, এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে কর আদায়ের ক্ষেত্রে যে নানা রকম অনিয়ম, জটিলতা ফ্রান্সের সৃষ্টি হয়েছিল, সেগুলোকে বিশ্লেষণ করে, সেগুলোকে অবজার্ভ করে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক কে? কমেন্টে বলো। তোমরা তো তোমাদের আরওয়াজ স্যারের অর্থনীতি ক্লাস করো, সবাই জানার কথা। এই যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ফ্রান্সকে অর্থনৈতিক ভ্রান্তির জাদুঘর হিসেবে বর্ণনা করেছেন। ফ্রান্সকে কি বলেছেন তিনি? অর্থনৈতিক ভ্রান্তির জাদুঘর। অর্থনৈতিক ভ্রান্তির জাদুঘর কেন বলেছিলেন? কারণ এই যে ত্রুটিপূর্ণ এবং জটিল বা নানাবিধ যে অনিয়ম ছিল কর ব্যবস্থায়, সেগুলোকে বিশ্লেষণ করে অর্থনৈতিক ভ্রান্তির জাদুঘর বলেছিলেন, মন্তব্য করেছিলেন। কে করেছিলেন? অ্যাডাম স্মিথ। তাহলে আমরা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানলাম, সামাজিক অবস্থা জেনেছি, অর্থনৈতিক অবস্থা জেনেছি। এখন আমরা জানবো রাজনৈতিক অবস্থা কেমন ছিল। ঠিক আছে, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা খুব বেশি ইন্টারেস্টিং। তোমরা অর্থনৈতিক যে ব্যাপারগুলো দেখেছো, এগুলা অনেকটাই হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় কমন দেখা যায়, বা যখন একটা সরকার দুর্বল হয়ে পড়ে সেখানে একটা রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় এই বিষয়গুলো দেখা যায়। কিন্তু এখানে দেখো, রাজনৈতিক অবস্থার মধ্যে দেখো, ফ্রান্সের রাজা ছিল তখন স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী। স্বেচ্ছাচারী, স্বৈরতন্ত্রী বা স্বৈরাচারী শব্দগুলোর মিনিং অনেকটাই কাছাকাছি। অর্থাৎ যারা নিজের খেয়াল খুশি মতো পাওয়ার এক্সারসাইজ করে, নিজের ইচ্ছা মতো পলিসি মেক করে, অর্থাৎ জনগণ কি চাচ্ছে, আমার দেশের জন্য দেশের মানুষ কি চাচ্ছে, সেটার চেয়েও নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের খেয়াল খুশি মতো যারা ল মেক করে, পলিসি মেক করে, তাদেরকে বলা হয় স্বেচ্ছাচারী। বুঝতে পেরেছ? আচ্ছা, তো বিপ্লবের পূর্বে, ফ্রান্সের বিপ্লবের পূর্বে রাজারা ছিল এরকম স্বেচ্ছাচারী। তারা সকল ক্ষমতা তাদের হাতে, সকল ক্ষমতা তাদের হাতে তারা রিজার্ভ করে রেখেছিল। প্রজাদের অর্থাৎ জনসাধারণের মতামতকে তারা খুব একটা গ্রাহ্য করতো না। জনসাধারণের মতামতকে তারা কি করতো না? গ্রাহ্য করতো না। কারণ তারা মনে করতো ঈশ্বরই রাজাকে নিযুক্ত করেছে বা নিযুক্ত করে। তাদের বিশ্বাস ছিল, কি ছিল তাদের বিশ্বাস? যে ঈশ্বর বা অলমাইটি হচ্ছে কি করে? রাজাকে নিযুক্ত করে। অর্থাৎ রাজা একজন ঈশ্বরের প্রতিনিধি এই পৃথিবীতে, তাকে অমান্য করা, বা রাজারা মনে করতো আর কি, এটা জনগণ না, হ্যাঁ, তারা মনে করতো যে তাকে অমান্য করা ঈশ্বরকে অমান্য করার মতো, বুঝছো? রাজা হচ্ছে ডিভাইন রাইট মনার্কি বা সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত ক্ষমতায় বিশ্বাসী ছিল। ডিভাইন রাইট মনার্কির মানে হচ্ছে এটা, সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত ক্ষমতা। এটা ওই যে আগের কথাটাই। ডিভাইন রাইট মনার্কি মানে কি? যে রাজারা হচ্ছে সৃষ্টিকর্তা থেকে বা ঈশ্বর থেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছে, ঈশ্বর, স্বয়ং ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছে, সুতরাং তাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সেটা এক ধরনের পাপ, বুঝছো? আচ্ছা, কারো কাছে তারা জবাবদিহি করতে বাধ্য ছিল না। কেন? কারণ সেখানে ডিভাইন রাইট মনার্কি বা সৃষ্টিকর্তা কর্তৃক প্রাপ্ত ক্ষমতার বিশ্বাস তাদের মধ্যে ছিল, যে রাজারা কারো কাছে জবাবদিহি করবে না। রাজারা কারো কাছে কি করবে না? একটা দেশের সরকার বলো, যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, সরকার, হ্যাঁ, যে কোনো সেক্টর, তাদের যদি অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি না থাকে, রেসপন্সিবিলিটি না থাকে কোনো হায়ার অথরিটির কাছে, তখন তারা কি হয়ে যাবে? করাপ্টেড হয়ে যাবে। তারা
স্বৈরাচারী বা স্বৈরতন্ত্রী হয়ে উঠবে নিঃসন্দেহে। তো ফ্রান্সের বিপ্লবের পূর্বে রাজাদের অবস্থাও ছিল তেমন। তাদের রাজনৈতিক ক্ষমতা তারা তাদের মতো করে এক্সারসাইজ করতো, কারো কাছে তারা জবাবদিহি করতো না। নিজের অধিকারের কথা তারা সবসময় ভাবতো, কিন্তু তাদের কি কি কর্তব্য রয়েছে, তাদের কি কি দায় দায়িত্ব রয়েছে সেটার কথা তারা ভাবতো না। চতুর্দশ লুই, এগুলা খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। এই যে যেমন হাইলাইট করা যে বিষয়গুলো, রাজারা কিসে বিশ্বাস করতো, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তুমি যদি এই যে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিয়ে বিষয়টা বুঝাই বলতে পারো, হ্যাঁ এটা অনেক, হ্যাঁ এটা অনেক কি হবে। একটু খেয়াল করো। হুম, সেটা অনেক ভালো একটা, যেটা বলছিলাম দেখো, এই যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে এখানে যে তথ্যগুলো আছে, তোমরা যদি কয়েকটা তথ্য দিয়ে আলোচনা করতে পারো, ভালো একটা অ্যান্সার হবে। খেয়াল করো, চতুর্দশ লুই বলেছিলেন আই এম দ্য স্টেট। এটার মানে কি, আমি রাষ্ট্র। অর্থাৎ এটা একটা অহংকারপূর্ণ মন্তব্য, এটা একটা স্বৈরতন্ত্রী মন্তব্য যে আমি রাষ্ট্র। এটা মানে কি, আই এম দ্য স্টেট মানে আমি রাষ্ট্র মানে কি আবার, আমি যেটা বলবো সেটাই কথা, আমার আদেশই আদেশ, আমার কথাই কথা, আমার আদেশই আদেশ, আমি যেটা বলবো সেটাই কথা, সেটাই আদেশ, সেটাই নির্দেশ, সেটাই ল। আমি রাষ্ট্র। পঞ্চদশ লুই অর্থাৎ তার পরবর্তী রাজা। এগুলো আমরা কেন বলছি, যে তাদের রাজাদের মনোভাব কেমন ছিল, তাদের মন্তব্য, তাদের কয়েকটা বিখ্যাত উক্তি থেকে আমরা বুঝতে পারবো যে রাজারা আসলে কেমন ছিলেন। পঞ্চদশ লুই বলেছিলেন যে আ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড। ওই যে এই কথাটা আমরা যেটা আগে বলেছিলাম যে জবাবদিহি করতে বাধ্য ছিল না। তাহলে আ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড। একজন রাজা তার আচরণের জন্য, তার কন্ডাক্ট, তার অ্যাক্টিভিটিস, তার ডিউটিস, তার রেসপন্সিবিলিটিস, এনিথিং, তার ফাংশন, সেগুলোর জন্য সে শুধুমাত্র কার কাছে রেসপন্সিবল, অনলি টু গড। সে আর কারো কাছে কি না, দায়বদ্ধ না। তো এই যে দায়বদ্ধতার বা অ্যাকাউন্টেবিলিটি উঠে গেলে অটোমেটিক্যালি কি হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায়। এবং এই বংশের অর্থাৎ এই যে লুই বংশের সর্বশেষ যে রাজা ছিলেন ষোড়শ লুই, ষোড়শ লুই দাবি করেছিলেন আমি যা করি তাই আইন। কোনটা কার মন্তব্য, কোনটা কার স্টেটমেন্ট, সেটা ভুলে গেলে হবে না। তাহলে ষোড়শ লুই বলেছিলেন আমি যা করি তাই কি আইন, আমি যেটা করি সেটাই আইন, প্রশ্ন তোলা যাবে না। অন্যদিকে চতুর্দশ লুই বলেছিলেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। তার পরবর্তী রাজা পঞ্চদশ লুই কি বলেছিলেন, পঞ্চদশ লুই বলেছিলেন যে একজন রাজা হচ্ছে তার কার্যক্রমের জন্য, তার কৃতকর্মের জন্য শুধুমাত্র কার কাছে জবাবদিহি করবে, শুধুমাত্র ঈশ্বরের কাছে জবাবদিহি করবে, অন্য কারো কাছে কি করবে না, জবাবদিহি করবে না। আচ্ছা, এরপরে দেখো, বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজনৈতিক দল গঠন তো দূরের কথা, কথা বলার অধিকারও ছিল না। তোমরা তো এখান থেকেই বুঝতে পারছো যে আসলে অবস্থাটা কেমন ছিল। মানুষের, রাজা যেটা বলতো সেটাই আইন, সেটাই কথা, সেটাই মত। এখানে আর কারো কোনো কথার কোনো কি ছিল না, ভ্যালু। আমরা যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলি যে খানা নাই, বুঝছো না, আমি যা বলছি তাই। এরপর আসো, কেউ যদি রাজার বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা বা ক্রিটিসিজম করতো, রাজার বিরুদ্ধে কোনো সমালোচনা করলে তাকে তাকে লেটার্স ডি ক্যাচেট নামক একটা পরোয়ানা জারি করে, এই পরোয়ানা জারি করে তাকে কি করা হতো, গ্রেফতার করা হতো। বিনা বিচারে তাকে স্বেচ্ছাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের জেলখানায় আটক করে রাখা হতো। তাহলে বাস্তিল কি, পরীক্ষায় কিন্তু আসে, বাস্তিল কি। তাহলে এখানে অ্যান্সারটা আছে, দেখো, স্বেচ্ছাচারী রাজতন্ত্রের প্রতীক। বাস্তিল হচ্ছে একটা দুর্গ, তাই না? তো এক কথায় জ্ঞানমূলকের জন্য কয়ের জন্য আসলে তোমরা এতটুকু লিখলে সেখানে এনাফ হবে যে বাস্তিল হচ্ছে স্বেচ্ছাচারী রাজতন্ত্রের প্রতীক। এটা মানে কি, যে রাজার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে কথা বলার রাইটস ছিল না, ফ্রিডম অফ এক্সপ্রেশন কি ছিল না।
রাজার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে, কেউ কোনো সমালোচনা করলে, কোনো প্রতিবাদ করলে তাকে বাস্তিল দুর্গের জেলখানায় কি করে রাখা হতো? আটক করে রাখা হতো। কেমন? তবে রাজতন্ত্র সর্বশক্তিমান হলেও রাজার ক্ষমতাও নিরঙ্কুশ ছিল না। অর্থাৎ এটার মানে হচ্ছে রাজাও অভিজাতদের উপর নির্ভরশীল ছিল। অভিজাত যারা ছিল তারাও রাজার সাথে, এই যে অভিজাত এবং যাজক যারা, তারা মনে করত দেশ শাসনের ব্যাপারে তারাই একমাত্র রাজাকে সাহায্য করার উপযুক্ত। বুঝছো? তারা ক্ষমতা হস্তগত করে নিজেরা সেই ক্ষমতা ভোগ করতো এবং তারা মনে করতো যে দেশ শাসনের ব্যাপারে রাজাকে সাহায্য করতে পারে একমাত্র তারাই, অন্য কেউ সেটার উপযুক্ত নয়। এবং চতুর্দশ লুইয়ের পর সুযোগ্য শাসকের অভাব দেখা দেয়, কারণ চতুর্দশ লুইয়ের পর যারা আসে, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এরা ছিল আরো বেশি অযোগ্য, আরো বেশি তোমার অমিতব্যয়ী, টাকা পয়সা নষ্ট করা, রাষ্ট্রের বিষয়ে উদাসীনতা দেখানো, বা তাদের একজন শাসক হিসেবে যে যে গুণগুলো থাকার দরকার ছিল সেগুলোর অপোজিট গুণগুলো তাদের মধ্যে দেখা গিয়েছিল। দেখো, পঞ্চদশ লুই ছিল বিলাসী, রমণীরঞ্জন এবং প্রজাপতি রাজা। প্রজাপতি রাজা মানে কি? অর্থাৎ নামে মাত্র রাজা আর কি। কেমন? যে বিলাস বসন বা বিলাসী জীবনযাপনে ব্যস্ত থাকতো। এরপর হচ্ছে রমণীরঞ্জন, বা রমণীদেরকে নিয়ে ব্যস্ত থাকতো। বুঝছো? উপপত্নী দ্বারা প্রভাবিত ছিল সে, তার স্ত্রী দ্বারা প্রভাবিত ছিল। এরপরে ষোড়শ লুই, সে ছিল ব্যক্তিত্বহীন, পার্সোনালিটিলেস, যার কোনো কি ছিল না, প্রেস্টিজ বা পার্সোনালিটি ছিল না, সেও ছিল পত্নীর দ্বারা প্রভাবিত। এবং এদের অযোগ্যতার ফলে ক্ষমতা মূলত যাজক ও অভিজাত শ্রেণীর হাতে চলে যায়। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটার মধ্য কথা বা সার কথা হচ্ছে এই, যে রাজারা ছিল স্বৈরাচারী বা স্বৈরতন্ত্রী, তবে পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে রাজারাও নিরঙ্কুশ ক্ষমতা হোল্ড করতো না। এখানে অভিজাত এবং যাজক যারা ছিল তাদের একটা বিশেষ কন্ট্রিবিউশন ছিল। তারা বিশ্বাস করত, তারা মনে করত যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজাকে কেবলমাত্র অভিজাত এবং যাজকরাই কি করতে পারে? সাহায্য করতে পারে। এবং তাদের এই বিশ্বাস, এবং চতুর্দশ লুইয়ের পর পরবর্তী যে দুর্বল শাসকরা এসেছিল ক্ষমতায়, তাদের দুর্বলতার কারণে এই যাজক এবং অভিজাতরা কি হয়ে যায়, তোমার পক্ষান্তরে বা ইনডিরেক্টলি তারা ক্ষমতার একটা অংশ তাদের হাতে চলে যায়। তাহলে সবশেষে আমরা কি বলতে পারি? সবশেষে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে রাজাকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী বলা হলেও সত্যিকারে রাজা ছিল দুর্বল। রাজা ছিল কি? দুর্বল। সে মুখে মুখে অনেক বেশি কি করত? নিজেকে, আমি যা বলি তাই আইন। কে বলেছিল এটা বলতো? আমি যা বলি তাই আইন, এটা কে বলেছিল? এরপর হচ্ছে আই এম দ্য স্টেট, এটা কে বলেছিল? এই যে এই কথাগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে রাজারা কেমন বিশ্বাস ধারণ করত, কিন্তু আলটিমেটলি তারা ছিল দুর্বল। কেন? কারণ বিপ্লবের পূর্বে দেশে অর্থের অভাব দেখা দেয়। অর্থনৈতিক অবস্থা যে আমরা বলেছি, দেখেছো না? অর্থের অভাব দেখা দেয়, যার কারণে রাজা স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করতে বাধ্য হয়। স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করতে বাধ্য হয়, যেই অধিবেশনই বিপ্লবের পথ খুলে দিয়েছিল। কারণ এই অধিবেশন এর ফলেই রাজা যখন এই অধিবেশন আহ্বান করলো, তখনই বিপ্লবীরা বুঝে গেল যে রাজা আসলে ভিতরে ভিতরে কি হয়ে গেছেন? দুর্বল হয়ে পড়েছেন। বুঝতে পেরেছ? তাহলে আমরা আজকের আলোচনাতে এতটুকুই থাকি। আজকে আমরা বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা, এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল, বিস্তারিত জানার এবং আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি ক্লাসটা তোমরা করলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। আর যারা আগের ক্লাসগুলো করনি, ধারাবাহিকভাবে করার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে আমরা দার্শনিকদের অবদান সম্পর্কে আলোচনা করব। মনে রাখিও, ফরাসি বিপ্লব বা এই অধ্যায় থেকে তোমাদের
দার্শনিকদের অবদান, বিপ্লবে দার্শনিকদের অবদান থেকেও কিন্তু প্রশ্ন আসে সিকিউতে। বুঝতে পেরেছ? তো বিপ্লবের কারণ, কারণ বলতে এই যে বিভিন্ন অবস্থাগুলো, বিভিন্ন যে অবস্থা আমরা আলোচনা করেছি, এই অবস্থাগুলোর মাঝেও সামাজিক অবস্থাটা আবার বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে দার্শনিকদের অবদান আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। তোমরা যারা ক্লাসে ছিল শেষ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। ক্লাস কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দাও। আর যারা পরে ক্লাস করবে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে তুমি ক্লাসগুলো খুঁজে পাও। কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, পারমিতা বণিক জিজ্ঞেস করেছো লেটার্স দি ক্যাচেট কি? এটা একটা পরোয়ানা বলেছি না, একটা গ্রেফতারি পরোয়ানা আর কি। গ্রেফতারি পরোয়ানা, যেটার মাধ্যমে গ্রেফতার করা যায়, মানে যেটা দেখায় গ্রেফতার করে ফেলা হতো আর কি, গ্রেফতারি পরোয়ানা। রাজার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে বা কোনো কথা বললে তাকে এই পরোয়ানা দেখিয়ে কি করে ফেলা হতো? গ্রেফতার করা হতো। গ্রেফতার করে বাস্তিল দুর্গের জেলখানায় আটক করে রাখা হতো। বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।